পশ্চিম এশিয়ায় যুদ্ধ সত্ত্বেও বিশ্বের অন্যতম দ্রুতগতির অর্থনীতি ভারত। বাদল অধিবেশন শুরুর আগে দাবি মোদির, গত এক মাসে গর্ব করার মতো কাজ হয়েছে দেশে। যুব সমাজের প্রশংসা করে বলেন প্রধানমন্ত্রী। पश्चिम एशिया के युद्ध के कारण भारत जैसे देश जो एनर्जी के लिए औरों पर डिपेंडेंट है, उनके लिए ये पश्चिम एशिया का युद्ध एक बहुत ही बड़ा संकट का कारण रहा। पेट्रोल, डीजल, एलपीजी, फर्टिलाइजर, केमिकल्स, यानी हर विषय में अनेक बाधाएं, अनेक संकट आए। उसके बावजूद भी भारत 7.7% के ग्रोथ से दुनिया की मेजर इकोनॉमी में सबसे तेज गति से आगे बढ़ने वाला देश बन के रहा। ये भारत के सामर्थ्य का परिचायक है। भारत किस प्रकार से उत्साह और उमंग के साथ नई ऊंचाइयों को पार करना चाहता है, उसकी इसमें एक झलक है। বাদল অধিবেশনে ইতিবাচক আলোচনা হবে বলে আশা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, তথ্যের ভিত্তিতে আলোচনা হবে এই সংসদের অভ্যন্তরে এবং সংসদের স্পিরিট ইতিবাচক বলে মন্তব্য দেন। देश ने स्पीड पकड़ ली है और संसद का स्पिरिट उस स्पीड में नई ऊर्जा भर सकता है। संसद का चलना, सार्थक चर्चा होना, मिलजुल करके देश को आगे ले जाने के संकल्प लेना, ये मैं समझता हूं कि बहुत ही समय की मांग है। अगर तर्क मजबूत है, तथ्य मजबूत है, तो शांत चित्त से भी अपनी आवाज को बुलंद बनाया जा सकता है। मैं आशा करता हूं तर्क और तथ्य के साथ सदन की चर्चा को समृद्ध किया जाए, हर आवाज को अवसर मिले, हर विचार को सम्मान मिले। मॉनसून का भी कुछ लाभ नजर आ रहा है और मॉनसून सत्र भी प्रारंभ हो रहा है। मॉनसून हो या मॉनसून सत्र, अगर दोनों प्रोएक्टिव हो तो बहुत ही प्रोडक्टिव होते हैं। और दोनों को प्रोडक्टिव होते हैं तो देश का कल्याण होता है, जीव मात्र का कल्याण होता है। और इसलिए हम यही प्रार्थना करते हैं कि मॉनसून भी प्रोएक्टिव रहे, मॉनसून सत्र भी प्रोडक्टिव रहे। মহাকাশে দেশের পতাকা উড়িয়েছে ভারতের তরুণরা। 56 বছরের তরুণ নয়, 28 বছরের তরুণরা এই কাজ করেছে। ভারতের যুব সমাজের আকাঙ্ক্ষা অন্তরিক্ষের মতো অসীম। বাদল অধিবেশন শুরুর আগে যুব সমাজের প্রশংসায় প্রধানমন্ত্রী। भारत का एक युवा स्टार्टअप, उसने बहुत बड़ी सिद्धि प्राप्त की है। विश्व के कम ही देश हैं जहां इस प्रकार से प्राइवेट साहस हुए हैं और भारत के युवाओं ने अंतरिक्ष में नई उड़ान भरी है। बहुत बड़ी सफलता है। और ये जो स्काईरूट स्टार्टअप है, उसमें जो नौजवान काम कर रहे हैं, मुझे बताया गया उनकी पूरी टीम की जो एवरेज एज है वो सिर्फ 28 साल है। ऐसे नौजवानों ने
ये काम करके दिखाया है। मैं किसी 56 साल के नौजवान की बात नहीं कर रहा हूं। मैं देश के ये स्टार्टअप ने 28 के एवरेज वाले नौजवानों ने अंतरिक्ष में भारत का झंडा गाड़ दिया है। রাত পোহালে 21শে জুলাই শহীদ স্মরণে সভা, তার আগে তৃণমূলের দুই শিবিরে দুই ছবি দেখা গেল। 21শে পালন নিয়ে ঋতব্রত তৃণমূলের তোড়জোড় দেখা যাচ্ছে। মেয়র রোডে মঞ্চ বাঁধার কাজ প্রায় শেষ। অন্যদিকে 21শে প্রস্তুতিতেও ছন্নছাড়া কালীঘাট তৃণমূল। গতকাল সন্ধ্যে থেকে শুরু হয়েছে মঞ্চ বাঁধার কাজ। বিড়লা প্ল্যানেটোরিয়ামের কাছে তাদের অনুমতি দেওয়া হয়েছে। সেখানে গতকাল বিকেল 5:30টার পর থেকে মঞ্চ বাঁধার কাজ শুরু হয়। যেহেতু রাস্তার একদিক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে, তাই রাস্তার একদিকেই তাদের সমস্ত তোড়জোড় করতে হচ্ছে। দুটি ছবি আপনাদেরকে দেখাচ্ছে। আর মেয়র রোডের ঋতব্রত শিবিরের মঞ্চ বাঁধার কাজ প্রায় শেষের দিকে। অন্যদিকে আরেক তৃণমূল রয়েছে, আমরা জানি, যারা ইতিমধ্যে এনসিপিআইতে যোগ দিয়েছেন, সেই সাংসদরা আবার দিল্লিতে 21শে জুলাই পালন করবেন। তাই এই মুহূর্তে গোটা তৃণমূল কংগ্রেসের ছন্নছাড়া ভাব। এক এক শিবিরের এক এক রকম প্রস্তুতি। দৈর্ঘ্য প্রস্থে অনেকটাই ছোট হলো কালীঘাট তৃণমূলের এবারের 21শে জুলাইয়ের মঞ্চ। রাজ্যে পালাবদল হয়েছিল যখন 2011 সালে, তারপর কবে এইভাবে 21শে জুলাই পালন করা হয়েছে মনে করতে পারছেন না অনেকেই। স্থান পরিবর্তন হয়েছে এবারে। বিড়লা তারামণ্ডল চত্বরে 21শে জুলাই করার অনুমতি পেয়েছে কালীঘাট তৃণমূল। হাইকোর্টের হস্তক্ষেপে বেশি সংখ্যক মানুষ আসতে পারবেন না, সেখানেও বিধি নিষেধ রয়েছে। তাই বিড়লা তারামণ্ডল চত্বরটাকে ওই বসার জায়গা হিসেবে বেছে নিয়ে মূলত একাডেমি অফ ফাইন আর্টসের সামনে মঞ্চ বাঁধার কাজ চলছে। মঞ্চ খুব বেশি বড় নয়, উচ্চতা 6 ফুটের কাছাকাছি। মঞ্চের দৈর্ঘ্য প্রস্থ মেরে কেটে একটা রাস্তার সমান। অর্থাৎ স্বাভাবিকভাবেই রাজকীয় ভাব যেটা থাকতো 21শে জুলাইয়ে, তাতে কিছুটা ভাটা পড়ল। এবারে তৃণমূলের দুটো 21শে জুলাই শহরে। একদিকে ঋত তৃণমূলের 21শে জুলাই গান্ধী মূর্তির পাদদেশে, অন্যদিকে বিড়লা তারামণ্ডল চত্বরে মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই। যদিও ঋত শিবিরে ছাউনি থাকলেও এখনও ছাউনি নেই মমতার শিবিরে। ক্যামেরায় দেবব্রতর সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। এই মঞ্চে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে? না, আমাদের ছবি তো আপনারা দেখেছেন যে ছবিতে জাতির জনক মহাত্মা গান্ধীর ছবি আছে, সেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আছে, নজরুল ইসলামের ছবি আছে, বাবা সাহেব আম্বেদকরের ছবি আছে। এই 4টে ছবি নিয়ে আমরা ছবি রেখেছি। আমরা সেই দিন আমরা যারা শহীদ হতে পারতাম তাদের বেশিরভাগই মানুষ আমরা এখানেই থাকব। যতদিন বেঁচে থাকবো 21শে জুলাই শহীদ তর্পণ করে যাব। শহীদ দিবসে শহীদ পরিবাররাই থাকবে, যারা শহীদদের পাশে দাঁড়িয়ে লড়াই করেছে তারা থাকবে। ভূতপূর্ব রেসপন্স 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিড়লা তারামণ্ডলের পাশে শহীদ তর্পণ সমস্ত জেলা থেকে। কিন্তু আমাদের তো আবার আদালতের একটা বাধ্যবাধকতা এসে গেছে, তারা কিছু বিধিনিষেধ, লোক সংখ্যা বেঁধে দিচ্ছেন, কিন্তু সমস্ত জেলা থেকে, বিভিন্ন কর্নার থেকে, সমস্ত ব্লক থেকে, শহরাঞ্চলের সবকটা ওয়ার্ড থেকে যে পরিমাণ কর্মীরা, এবং তাদের আরও জেদ চেপে গেছে, যে বিশ্বাসঘাতকতা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রার্থী হয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে যারা প্রতিষ্ঠা লাভ করে হঠাৎ যারা উল্টো কথা বলছেন, সাধারণ মানুষ এবং কর্মীরা তাদের কোনো অবস্থায় গ্রহণ করছেন না। আর যারা সত্যিকারের তৃণমূল কংগ্রেসের কর্মী, আজ তারা সবাই এক জায়গায় দাঁড়িয়ে শহীদ তর্পণ, মমতা বন্দ্যোপাধ্যায় আগামী পথনির্দেশ বার্তা দেবেন, সেগুলো শোনার জন্য সবাই অপেক্ষা করছেন। দাদা, এই বছর প্রথম 21শে জুলাই যেখানে আপনার পাশে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না,
কেমন লাগবে দাদা? ভালো খারাপের প্রশ্ন তো থেকেই যায়, কারণ 21শে জুলাই একটা সামগ্রিক লড়াই, সবাই মিলে করলেই একসঙ্গে ভালো হতো। কিন্তু বুকের ভেতরে যদি বিভেদ তৈরি হয়ে যায় সেটার জন্য তো কেউ দায়ী নয়। দাদা, কার বুকের ভিতরে? মমতা কিন্তু বন্দ্যোপাধ্যায়? আমরা বলবো, দুর্গাপুজো যখন আমরা ঠাকুর দেখতে যাই তখন বাড়ির লোকেরা বলে একটা ঠাকুর দেখলেই হয়, তেমনি রথের টানও গিয়ে বলে রথের দড়িতে টান দিবি। অনেকগুলো পুজো হচ্ছে, অনেকগুলো শহীদ বেদির জন্য শহীদদের তর্পণ হচ্ছে। 21শে জুলাই শহীদ তর্পণ হবে, वो मेरी वतन की लोगों जरा आंखों में भर लो पानी, এই গান চলবে, অথচ জায়গাটা গান্ধী মূর্তি হবে না, এটা হতে পারে না। 21শে জুলাইয়ের আগেই 21শে জুলাই কমিশনের রিপোর্ট প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 2011 সালে ক্ষমতায় এসেই 21শে জুলাই কমিশন গঠন করে বিগত তৃণমূল সরকার। অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত হয়েছিল এই 21শে জুলাই কমিশন। গত 15 বছরে কমিশনের সুপারিশ কতটা কার্যকর হয়েছে সেই রিপোর্ট প্রকাশ করবেন বিধানসভায় জানিয়েছেন